নমস্কার, ঠিক সন্ধ্যে 6টা নিউজ 18 বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই বর্তমানের খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ গতকালই পুরপ্রধান ছবল দেওয়ার কথা বলেন। আজ বেআইনি নির্মাণ বন্ধ করলো পুরসভার সরকারি জমি থেকে বেআইনি নির্মাণ দখল করে অবৈধ নির্মাণ, সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণ। 24শে মার্চ অবৈধ নির্মাণ বন্ধে অভিযান, কাজ বন্ধের নোটিশ বর্তমান পুরসভার, কিন্তু তারপরেও কাজ হয়নি। এবং গতকালই পুরপ্রধান তিনি বেআইনি কাজ রুখতে গেলে ছবল, অবৈধ কাজ রুখতে গেলে এই ছবল খেতে হবে। এবং গতকালকে কি বলেছিলেন পুরপ্রধান শোনাবো। প্রথমে বিল্ডিংটা তিনি যেটা করছেন সম্পূর্ণ এটা ইলিগাল একটা কনস্ট্রাকশন। তাই সরকারি জমিতে ইলিগাল কনস্ট্রাকশন, আমরা তাকে কাজ বন্ধ রাখার জন্য নোটিশ করেছি, শোকজ করেছি, থানাকে জানিয়েছি, পুলিশও এসেছিল। এই অবস্থায় আজকে আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম, এখানে দুজন কাজের লোককে আমরা পেয়েছিলাম, ওদিকে পুলিশের গাড়িতে তুলে দেওয়া হলো, আর ওনার নামে আজকে আমরা এফআইআর করছি। পুলিশকে বলবো ওকে অ্যারেস্ট করার জন্য। এত সুন্দর করে জিটি রোডের পাশে ফুটপাত তৈরি করা হলো, লাইন দিয়ে লোক বসে গেছে, সেখানে সমস্ত ফুটপাত বন্ধ। তা আমার ওই রেলিং 42 লক্ষ টাকায় করে দিলাম সরাবার জন্য। এখন হকাররা ওই ওর উপরে ছাউনি দিয়ে নিচেও বসে উপরেও বসে। এরা বর্ধমান শহরের লোকই নয়, বাইরে থেকে এনে টাকার বিনিময়ে এদের বসিয়ে দেওয়া হচ্ছে। ধরতে যাবেন এক একটা কেউটের বাচ্চা, আমার পেছনে অমুক কাকা আছে, আমার পেছনে অমুক দাদা আছে, যেখানেই হাত দিতে যাবেন ছবল খাবেন। এই সপ্তাহের মধ্যে চেষ্টা করব একটা রূপরেখা তৈরি করবার, যে অন্যায়গুলো যেগুলো বর্ধমান শহরে হয়েই চলেছে যতটা সম্ভব তার প্রতিবিধান করার জন্য। সরাসরি চলে যাবো, শরদিন্দু রয়েছে আমার সঙ্গে, শরদিন্দুর সঙ্গে কথা বলবো। শরদিন্দু, গতকাল পুরপ্রধানের অসহায় স্বীকারোক্তি, ছবল এর কথা তিনি বলেছিলেন, এবং আজ যে বেআইনি নির্মাণ বন্ধ করলো, আর আগে নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু রমরমা ছিল, আজ বন্ধ করলেন, ছবল কি খেলেন? দেখো, এই যে তিনি বলেছিলেন যেখানেই হাত দিতে যাচ্ছি ছবল খেতে হচ্ছে, এবং এই বক্তব্য আমরা যখন দেখাই তারপরে কিন্তু রাজ্য জুড়ে একটা আলোড়নের সৃষ্টি হয়। দল অবশ্য তাকে বাধাহীনভাবে কাজ করার অনুমতি দিয়েছে, নির্দেশ দিয়েছে, এবং তারপরেই আজকে দেখা গেল ফের বেআইনি নির্মাণ বন্ধে তিনি কিন্তু এগিয়ে গেলেন। এবং যেটা দেখার, যে বর্ধমানের সদরঘাটে বাজার এলাকায় 16 নম্বর ওয়ার্ডে, সেখানে বিশ্বজিৎ ভকত নামে এক ব্যক্তি সরকারি জমির ওপর কোনো রকম প্ল্যান ছাড়াই দুতলা বাড়ি করে ফেলেছিল। তাকে 24শে মার্চ আগেই নোটিশ দেওয়া হয়েছিল কাজ বন্ধের, কিন্তু তারপরও তিনি কাজ চালিয়ে যাচ্ছিলেন। সেই খবর পেয়েই পুরপ্রধান পুলিশ নিয়ে সেখানে যান এবং কাজ আটকান, এবং সেখানে কাজে যুক্ত 2 কর্মীকে আটক করে নিয়ে আসা হয়েছে। এবং পুরপ্রধানের যেটা অভিযোগ, যে বাড়ির মালিককে বারবার পৌরসভায় ডাকা হয়েছে, কিন্তু তিনি বারবারই সে পৌরসভায় সেই ডাকে সাড়া দেননি। তাই তিনি অভিযানে গেছেন এবং কড়া পদক্ষেপ নেওয়া হবে এই বাড়ি মালিকের বিরুদ্ধে। তমশ্রী। বেশ শরদিন্দু। গতকাল জেলা থেকে সরাসরিতে আপনাদের একটা খবর দেখিয়েছিলাম, যেখানে বালি মাফিয়ার কোপে 300 কোটির প্রকল্প, দামোদর থেকে দিদার বালিচুরিয়া, সেই বালিচুরিতে যে কোনো সময় ধসের আশঙ্কা। গতকাল এই খবর দেখায়, এবং গতকাল এই খবর দেখানোর পরেই গ্রেফতার করা হয়েছে 12 জনকে। গলসিতে বালি পাচারে গ্রেফতার 12 বালি মাফিয়ার কোপে পুরসভা 300 কোটির জল প্রকল্প, দামোদর থেকে দিদার বালিচুরি। গতকাল আমরা এই খবর নিউজ 18 বাংলায় দেখেছিলাম, জেলা থেকে সরাসরিতে আপনারা দেখেছিলেন। আজ সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 12 জনকে। বালি মাফিয়ার কোপে পুরসভা 300 কোটির জল প্রকল্প, সেখানেই সেই ঘটনায় 12 জনকে গ্রেফতার করা হয়েছে। সরাসরি চলে যাবো, শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, যে কেন মূল কারবারিদের গ্রেফতার করা গেল না? দেখো, মাসের পর মাস ধরে দামোদরের এই বালি চুরি চলছিল, নৌকো করে কখনো হচ্ছে ট্রাক নামিয়ে বালি চুরি চলছিল, এবং এই বালি চুরি করতে করতে বালি মাফিয়াদের দাপট এতটাই বেড়ে গিয়েছিল যে গলসি জুজুটি এলাকায় যেখানে 300 কোটি টাকার জল প্রকল্প, তার ইনফ্রান্টেশন যে গ্যালারি, সেই গ্যালারির সামনে থেকেও বালি তোলা হচ্ছিল। ফলে এই গ্যালারি যে কোনো সময় ধসে যাবার একটা আশঙ্কা দেখা দিয়েছে, এবং এই খবর গতকাল আমরা দেখিয়েছিলাম। এবং তারপরে 24 ঘন্টা যেতে না যেতেই, তার অনেক আগেই
পুলিশ অভিযান চালিয়ে 12 জনকে গ্রেপ্তার করলো। এখন এই যে 12 জনকে গ্রেপ্তার করা হলো, এরা কারা? না, এরা বালি এই যে তোলার কাজে যুক্ত শ্রমিক। কিন্তু জেলার বাসিন্দারা, রাজনৈতিক দল থেকে শুরু করে শুভবুদ্ধি সম্পন্ন বাসিন্দা সকলেই বলছেন যে এই চুরির পেছনে যে মাফিয়ারা আছে, যে মাফিয়া রাজ কাজ করছে, সেই মাফিয়াদের কেশাগ্র স্পর্শ করা যাচ্ছে না। কেন কেন পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করছে না? সাধারণ নিরীহ কিছু শ্রমিককে কেন গ্রেপ্তার করা হচ্ছে, সেই প্রশ্ন তুলছেন বাসিন্দারা। কারণ তারা বলছেন যে এই যে মাফিয়ারা, তাদের হাত নাকি অনেকটা লম্বা, তারা নাকি রাজনৈতিক মদতে এই কাজ করছেন, তাই তাদেরকে ধরা সম্ভব হচ্ছে না পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু বাসিন্দারা বলছেন যে যে মাফিয়ারা এই ধরনের কারবার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিক প্রশাসন, নচেত কিন্তু এই লোক দেখানি দু একবার অভিযান চালিয়ে কোনো কাজ হবে না। পুরো দামোদর লুট করে ফেলা হচ্ছে। একেবারে যদি বলা হয় যে গলসি থেকে শুরু করে একেবারে একের পর এক বর্ধমান, রায়না, খণ্ডঘোষ থেকে জামালপুর সব জায়গায় বালি দেদার ভাবে বালি লুট হচ্ছে। তাই বাসিন্দারা বলছেন দামোদরকে বাঁচাতে, পরিবেশ রক্ষা করতে বালি মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নিক প্রশাসন, নচেত কিন্তু যে অভিযান চালানো হচ্ছে তা সুদূর প্রসারী কোনো ফল পাওয়া যাবে না। তমশ্রী। বেশ শরদিন্দু। কালকে আমরা যখন ইনফরমেশন পেলাম, ওখানে আজকে ভোরে থেকে আমরা আমাদের 3টে থানা, বর্ধমান থানা, গলসি থানা, খণ্ডঘোষ থানা, 3টে থানা মিলিয়ে ওখানে রেড করার পরে ওখান থেকে আমরা 12 লোককে অ্যারেস্ট করি। আমরা একটা স্পেসিফিক কেসও করেছি, ওখানে সব লোককে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। প্লাস যত গাড়ি ছিল সব গাড়ি সিজ করা হয়েছে। এটা ছাড়াও আমরা কন্টিনিউয়াসলি এখন একটু মনিটরিং রাখবো এখানে। আরও যেটা বলতে চাই কি, আমাদের গোটা বর্ধমান জেলাতেই আমরা কন্টিনিউয়াসলি রেড করছি। আমি অভিযোগ জানিয়েছি, একবারে সরকারি লেভেলে সর্বত্র ডিপার্টমেন্টকে জানিয়েছি, ছবি সহ যেভাবে নৌকোগুলো দামোদরে বালি তুলছে, এটা বিপজ্জনক একটা ব্যবসা, যেটা আমাদের গ্যালারির ক্ষতি করছে। এবং আমার কাছে যেটা এখন আজকে খবর, যে ওখানে 12 জনকে অ্যারেস্ট করা হয়েছে, কিছু নৌকো বা যন্ত্রপাতিও ধরা হয়েছে। যা পুলিশ এখন অ্যাকশনে নেমেছে। না, বিফোর হ্যান্ড পুলিশ ডিড নট টেক এনি অ্যাকশন, কিছু করেনি। আমরা সর্বত্র অভিযোগ জানানোর পরে এই বালি মাফিয়াদের, বালি চোরদের ধরার জন্য পুলিশ নেমেছে। জেলা থেকে সরাসরি এবার হাওড়ার ছবিটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, হাওড়াতে পথে পুলিশ প্রশাসন, পরিস্থিতির সরেজমিনে মন্ত্রী বিধায়করা, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি এবং তারপরেই যে ছবি আমরা মুখ্যমন্ত্রীর বার্তার পরে তৎপর হাওড়া পুরসভা নাগরিক পরিষেবা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, জবরদখল ও বেআইনি পার্কিং নিয়ে রীতিমতো আলোচনা বৈঠক। হাওড়াতে পথে পুলিশ প্রশাসন, সরেজমিনে মন্ত্রী বিধায়করা। যেখানে যেখানে বেআইনি কার্যকলাপ হচ্ছে, সে বেআইনি বিল্ডিংয়ের ক্ষেত্রেই হোক, বেআইনি পার্কিংয়ের ক্ষেত্রেই হোক, বেআইনি টোটোর ক্ষেত্রেই হোক, বেআইনি জলাশয় বোঝানোর ক্ষেত্রেই হোক, পুলিশ উইল টেক অ্যাকশন এবং দরকার হলে গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে এবং জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা তাদের বিরুদ্ধে জারি করা হবে। এখানে যেখানে আমার মনে হয় ইলিগাল বিল্ডিং আছে, বেআইনি পার্কিং আছে, সব কটা আমি লিখিতভাবে আমি জমা করে দিই। আর মানে যারা যারা অথরাইজ ডিলার্স আছে তাদের ওপরেও তাদেরকেও ডেকে অনেক ডাইরেক্ট ইনস্ট্রাকশন দেওয়া হবে, সেইগুলো নিয়ে আলোচনা হয়েছে। এই মিটিংয়ের পর আমি সিপি আর ডিএম যাচ্ছি ফিজিক্যালি ভিজিট করতে, কিভাবে কি করা যায় সেটা ওইখানে ফিজিক্যালি দেখে তারপরে ডিসিশনের ওপরে আসবো। একদিকে হাওড়ায় যেমন সরেজমিনে মন্ত্রী বিধায়করা, অন্যদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশ আর তারপরেই হাওড়ায় গ্রেফতার প্রমোটার সরফরাজ নামের এক প্রমোটারকে গ্রেফতার করা হয়েছে। যে ছবি সরফরাজ আনোয়ার, যাকে গ্রেফতার করা হয়েছে এবং কি কারণে, ঠিক কোন ভিত্তিতে, কোন অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করলো পুলিশ, জানবো। দেবাশিস চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, আরো একবার আপনাদের জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর হাওড়ায় গ্রেফতার প্রমোটার, বেআইনিভাবে বহুতল তৈরির অভিযোগ তার বিরুদ্ধে, বাসিন্দাদের অভিযোগে ধৃত প্রমোটার সরফরাজ আনোয়ার। এবার বীরভূমের বোলপুরের ছবিটা আপনাদের দেখাবো, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আর সেই হকার উচ্ছেদে কেন্দ্রীয় বাহিনী, হ্যাঁ ছবিটা দেখুন, কেন্দ্রীয় বাহিনী বোলপুরের ফুটপাত জবরদখল
যে জবরদখলের যে উদ্যোগ, সেই উদ্যোগে উচ্ছেদে পুলিশের সঙ্গে অভিযানে কেন্দ্রীয় বাহিনী, ভোট পরবর্তী অশান্তিতে রুখতে বাহিনী, উচ্ছেদে বাহিনী ব্যবহারেও উঠছে প্রশ্ন। আমরা আজকে কোনো হকারকে কিন্তু সতর্ক করছি না, কিন্তু এখানে যারা পার্মানেন্ট দোকান করে আমাদের ফুটপাথ যেগুলো আছে সেগুলোর ওপর এনক্রোচ করে রেখেছে, সেটা তো তাদের কোনো রাইট নেই, সেটা পুরোটাই বেআইনি। তাদেরকে গতকাল থেকে সতর্ক করা হচ্ছে। আমরা মাইকিং এর ব্যাপারে বলেছি, পুলিশকে দিয়ে বলানো হয়েছে ওনাদেরকে, ওনারা নিজেরা যদি নিজেদের এনক্রোচমেন্টটা না সরান তখন আমাদেরকে পথে নামতে হয়েছে। খড়িবাড়ির ফুলবাড়ি, সেখানে বেআইনিভাবে বালি তোলায় নদীতে ভাঙন, আর নদীর পাড়ের যারা বাসিন্দা রয়েছেন তারা রীতিমতো আতঙ্কে রয়েছেন। বালি মাফিয়াদের দৌরাত্মে চরম ভোগান্তি, নদী গর্ভে তলিয়ে যাচ্ছে বাড়ি জমি। বৃষ্টির সঙ্গে দোসর বালি মাফিয়া, আতঙ্কে দিন কাটাচ্ছেন খড়িবাড়ির ফুলবাড়ির চা বাগানের বাসিন্দারা। প্রশাসনকে জানিয়েও সুরাহা না মেলার অভিযোগ বাসিন্দাদের। रात में कुछ पानी आया, उसके बाद हम लोग तो सुबह उठ के देख रहे हैं पूरा नदी घर को लेने के हुक्म में चला आया। फिर हम लोग देख रहे हैं इतने सामान सबको भी हटाने नहीं सक रहे हैं और पूरा धमाधम एकदम पानी आ रहा है इधर घर तरफ। एक ठो घर लेके गया जो किचन रूम था, उसका सामान सब चला गया, नदी में धंस गया। कोई कार्रवाई नहीं करते हैं यहाँ पर। बांध बोरा को दे देते हैं, वो कितना सेव करेगा। यहाँ पर तो ज्यादा से ज्यादा बांध होना चाहिए, पर ऐसे नहीं करके खाली बोरा दे देते हैं। नदी अभी इतना बारिश आ रहा है तो भर सके, भरने से उसका क्या होगा वो सब हम लोग सोचते हैं, मन की चिंता एक तो अलग हो जाते हैं। हम लोग का क्या मांग है, क्या चाहिए? हम लोग सोचते हैं कि अभी हम लोग ऐसे है ना, अभी यदि ऐसे हो रहा है तो आने वाला दिन में कैसे होगा। ইমিডিয়েট প্রসিডিওরসে আমরা ফ্যামিলিজগুলো শিফট করে দিচ্ছি, আর এখনকার জন্য আমরা ত্রিপল वगैरह দিয়ে দিয়েছি, চাল ডাল, আর কেন কি ওনারা রান্না বান্না করেনি। ইরিগেশনকে ডেকেছি এখানে কাজ করার জন্য, ওনারা আজকের জন্য কিছু আর ক্ষতি না হয় ওটা দেখে নেবেন, আর লং টার্ম প্রসেসে কি কি করতে হবে ওটাও ওনারা খতিয়ে দেখে নেবেন। পার্মানেন্ট সলিউশন ওই নদীর তো ধারটা তো কেটে দিচ্ছে, ওটাই দিয়ে ইরিগেশন ডিপার্টমেন্ট ওটা দেখবে যে কি করা যায় এখানে। বিএলআর সাহেবকেও জানিয়েছি, এখন দেখছি ওসি সাহেব আসছেন, দেখছেন কি করছেন। গতকাল জেলা থেকে সরাসরিতে আপনাদের আসানসোলের একটা খবর দেখেছিলাম, যেখানে পুকুর বুঝে আরএসএস এর কার্যালয় তৈরির অভিযোগ, আর সেই বেআইনি নির্মাণের অভিযোগে আরএসএস কে নোটিশ দিল পুরসভা। যেমনটা আপনাদের জানাবো যে আজ প্রয়োজনীয় নথি চেয়ে নোটিশ পুরসভার, 7 দিনের মধ্যে নথি জমার নির্দেশ পুরসভার। ওদের বিল্ডিং প্ল্যানটা চেয়ে পাঠানো হয়েছে, ওদের ডিডটা পাঠানো হয়েছে, তারপর ওদের ট্যাক্স, হোল্ডিং ট্যাক্স, এই নিয়ে একটা চিঠি ওদেরকে করা হয়েছে। 7 days টাইম দেওয়া হয়েছে, 7 দিনের মধ্যে পেপারগুলো ওদেরকে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। যদি না জমা দিতে পারে, না জমা দিলে আইনানুগ যা ব্যবস্থা নেবে সেটা করবো। তাতে বিল্ডিং প্ল্যান না থাকলে বিল্ডিংটা ভাঙতে হবে। দল দেখা হচ্ছে না, কোনো দলেই দেখা হবে, যেটা মানুষের যেখানে লাগবে, কাজে লাগবে, সেখানটাতে কোনো দল নয়, মানুষের জন্য করতে হবে। পুর নিগম থেকে নোটিশ দিয়েছেন, 7 দিন সময় দিয়েছেন, কাজ করতে চেয়েছেন। আমরা রেসপন্স অফ দেওয়ার লেটার 7 দিনে হয় না, গুরুত্বপূর্ণ আমরা একটা সময় চাইবো। মনে হয় ওরা অভিযোগ করছে, অভিযোগটা ভিত্তিহীন অভিযোগ। ওটা ওখানকার যারা পুরো লোক আছে তাদেরকে জিজ্ঞাসা করছি, তারা বলছে এখানে ছেলেগুলো সব ফুটবল খেলতো, কোনোদিন এখানে কোনো ছিল না। যাই হোক, আমরা তা বলছি, দলিলপত্র দেখে সবকিছু বলে দিতে পারবো। অভিযোগটা ভিত্তিহীন। আসানসোলের রাহালিনে আপনাদের টিএমসির যে অফিস ফুটপাথকে দখল করে রয়েছে, সেই বিষয়টি কি জানিয়েছেন মমতা ব্যানার্জিকে, যে সেটিকেও বুলডোজার দিয়ে তাকে ভাঙতে হবে? আপনাদের আরেকটি অফিস আছে, আমাদের আসানসোলের যে পোস্ট অফিস আছে বাজারের সামনে, ঠিক তার পাশে, সেই অফিসটিকেও ভাঙতে হবে, কারণ সেটাও তো ইলিগালি জবরদখল করা। আপনি কি জানিয়েছেন যে হিন্দুস্তান কেবল সেন্ট্রাল গভর্নমেন্টের যে জমিটা ছিল, প্রায় 940 একর জমি, সেগুলো সমস্ত জবরদখল হয়ে গেছে, এবং প্রায় 500 আবাসন, সেই আবাসনগুলো তো বাইরে থেকে লোক এসে তারা সেগুলোকে জবরদখল করে নিয়েছে, সেটা কি জানিয়েছেন?
জেলা থেকে সরাসরিতে এবার যে খবর আপনাদের দেখাবো সেই খবর দেখলে আপনাদেরও মন ভালো হবে। ভালো লাগার স্কুলে ডিজিটাল ক্লাসরুম, অডিও ভিজুয়াল মাধ্যমে লেখাপড়া, স্কুলের দেওয়ালে রঙিন ছবি, ডেবরার প্রাইমারি স্কুলের অনেকের নজর কাটছে। কোথাও সরকারি স্কুলে পড়ুয়া কম, কোথাও আবার পরিকাঠামোর অভাব। এসবের মধ্যে অন্য ছবি পশ্চিম মেদিনীপুরের ডেবরার প্রাইমারি স্কুলে। এই স্কুলে বাড়ছে পড়ুয়া। ডেবরার গ্রাম কুলডিহা, এখানেই কুলডিহা ক্ষুদ্রমণি প্রাথমিক বিদ্যালয়। স্কুলে চালু হয়েছে ডিজিটাল ক্লাসরুম, অডিও ভিজুয়াল মাধ্যমে লেখাপড়া, ক্লাসরুমে আধুনিকতার ছোঁয়া, রয়েছে বড় টিভি, কম্পিউটার, স্কুলের দেওয়ালে রঙিন ছবি, তাতে শিক্ষামূলক নানা তথ্য। কারেন্ট চলে গেলে যাতে অসুবিধে না হয় তার জন্য রয়েছে ইনভার্টার। সরকারি স্কুলের এমন পরিকাঠামো অনেকেরই নজর টানছে। পড়ুয়া টানতে এমন উদ্যোগ স্কুলের শিক্ষকদের। আমি আমার বিদ্যালয়ের পরিবেশকে কিন্তু সুন্দরভাবে করেছি, সবকিছু সুন্দরভাবে সাজানো হয়েছে। তার সাথে কিন্তু আমরা বিদ্যালয়ে বিদ্যুৎ পরিষেবা এবং তার সাথে ইন্টারনেট পরিষেবা এবং বিদ্যালয়ে গুগল টিভি এবং কম্পিউটার প্রত্যেকটা ক্লাসরুমে করার চেষ্টা চালাচ্ছি। এবং বিদ্যালয়ে গাছ লাগানো থেকে শুরু করে সমস্ত কিছু, যাতে বাচ্চারা অত্যাধুনিক প্রযুক্তিকেও শেখে, আবার প্রকৃতিকে রক্ষা করার জন্য যে এডুকেশন, শিক্ষা, সেভ বায়োডাইভার্সিটি, সেভ এনভায়রনমেন্ট, সেভ ওয়ার্ল্ড, এই টোটালটাই কিন্তু আমি ফুটিয়ে তোলার চেষ্টা করছি। প্রাইমারি স্কুল ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা, স্কুলে টিভি, কম্পিউটার, ডিজিটাল ক্লাস, মাঠে খেলার ব্যবস্থা, ফলে আগ্রহ বাড়ছে পড়ুয়াদের। এখন পড়ুয়ার সংখ্যা 109। কম্পিউটার, খেলাধুলা সব হয়, গান, খুব ভালো স্কুলটাও। পড়াশোনাও অন্যান্য স্কুলের থেকেও অনেক উন্নত, আর অন্যান্য স্কুলের থেকে ছাত্র সংখ্যাও বেশি। কম্পিউটার আছে, আর ইনভার্টার লাগানো হয়েছে, খেলাধুলা, ব্যায়াম, নাচ গান সবই আমাদের স্কুলে শেখানো হয়। মাস্টারমশাইরা মানে অনেক পরিশ্রম করে। আর ডেবরা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। ঠিক 2 সপ্তাহ আগে জেলা থেকে সরাসরিতে রানাঘাটের একটা প্রাইমারি স্কুলের খবর দেখিয়েছিলাম আপনাদের, যেখানে তীব্র গরমে ক্লাসরুমে এসে আর সেই এসি লাগানো যাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠে যায়। আজ যে ছবি আপনাদের দেখাচ্ছি মুর্শিদাবাদের ছবি, যেখানে তীব্র গরমে ক্লাসরুমে এসি, তাও আবার শিক্ষকদের নিজেদের টাকায়। গরমে পড়ুয়াদের স্কুলমুখী করতে মুর্শিদাবাদের রসরা অম্বিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগ। গরমে পড়ুয়াদের কম উপস্থিতিতে চিন্তায় পড়েন শিক্ষকরা। কান্দি পুরসভা ও বিধায়কের সম্মতিতে 3,75,000 টাকা তুলে নিজেরাই স্কুলে বসান এসি। সকাল থেকে বাইরে বেশ গরম, কিন্তু ক্লাসরুম একেবারে ঠান্ডা। আরামই আরাম, কিন্তু এর আরেকটি দিকও আছে বলে অনেকে মনে করছেন, সেটা হচ্ছে স্বাস্থ্যের দিক এবং অবশ্যই দূষণ। আরামের পাশাপাশি স্কুলের এই এসি পড়ুয়াদের জন্য আদৌ স্বাস্থ্যকর কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। এই এক্সেসিভ হিটের জন্য স্কুলের ছাত্র সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, এবং যারা আসছে অতিরিক্ত গরমের জন্য তারা কিন্তু ক্লাস ঠিক মনোযোগ দিয়ে করতে পারছে না। ছাত্র সংখ্যা প্রায় 950-র কাছাকাছি, এবং অ্যাটেন্ডেন্স হওয়ার জন্যই এবং ছাত্ররা যাতে একটা ভালো কমফর্টেবল অ্যাটমসফিয়ারের মধ্যে পাঠদান গ্রহণ করতে পারে, সেই জন্যই আমাদের এই উদ্যোগ। প্রচণ্ড তাপদাহের জন্য আমাদের ক্লাস করতে এমনিতে আমাদের অসুবিধা হচ্ছিল, অনেকে অ্যাটেন্ডেন্সও কম থাকছিল। এতে আমাদের স্কুল থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছিল এসির জন্য, সেটা আমরা সুষ্ঠুভাবে ক্লাস করতে পারছি। এতে আমাদের আরামদায়ক পরিস্থিতিও তৈরি হয়েছে এর জন্য। তাপদাহের মধ্যে দিয়ে আমাদের ক্লাস করতে একটু খুব সমস্যা হচ্ছিল, তাই স্কুলের শিক্ষক মশাইরা এসি বসিয়ে দিয়েছে। আমাদের এবার ক্লাস করতে খুব ভালো লাগছে। এবার এক মডেল গ্রামের খবর দেখাবো আপনাদের। প্রথমে বাড়ি, দোকান, রাস্তা থেকে আবর্জনা সংগ্রহ, তারপর সেই সব প্ল্যান্টে নিয়ে গিয়ে তৈরি করা হচ্ছে জৈব সার এবং বায়োগ্যাস। এতে যেমন এলাকা সাফ সুতরো থাকছে, তেমনই তৈরি হয়েছে কর্মসংস্থান। পথ দেখাচ্ছে কাকদ্বীপের প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েত। কিভাবে এটা হচ্ছে তা দেখতে কাকদ্বীপে 10 রাজ্যের প্রতিনিধি। দেখুন। আবর্জনা ফেলা রাস্তায় চলবে না, ইটস এ ক্রাইম, ফাইন করতে হবে। কোথাও রাস্তায় আবর্জনা, কোথাও আবার রাস্তার পাশে আবর্জনা স্তূপ।
সাফাইয়ের নামই নেই। এ নিয়ে বৃহস্পতিবার ধমক দেন মুখ্যমন্ত্রী। কিন্তু কাকদ্বীপের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতে অন্য ছবি। এলাকাকে পরিচ্ছন্ন রাখতে উদ্যোগ নিয়েছে তৃণমূল পরিচালিত প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েত। তৈরি করেছে সলিড লিকুইড ওয়েস্ট প্ল্যান্ট, যা দেশের বিভিন্ন রাজ্যকে পথ দেখাচ্ছে। প্রথমে বাড়ি, দোকান এবং রাস্তা থেকে আবর্জনা সংগ্রহ করা, সেগুলি যায় প্ল্যান্টে। কঠিন এবং পচনশীল বর্জ্যকে আলাদা করা হয়। এগুলি দিয়েই যন্ত্রের সাহায্যে তৈরি করা হয় জৈব সার এবং বায়োগ্যাস। এসব বাজারে বিক্রিও করা হয়। এর থেকে উঠে আসে প্ল্যান্ট চালানোর খরচ আর 30 জন কর্মীর বেতন। ফলে একদিকে যেমন এলাকা পরিচ্ছন্ন থাকছে, তেমনি কর্মসংস্থানও তৈরি হয়েছে। আগে চারিদিকে নোংরা থাকতো, খুব মানে পরিবেশ প্রচুর দুর্গন্ধ হতো, কিন্তু এই পঞ্চায়েত আসার পর থেকে আমাদের প্রচুর উপকার হয়েছে। প্রত্যেক দিন আসে, বাড়ি থেকে সব নিয়ে যায়, বাড়ি থেকে শুধু না বাজার থেকেও সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে যায়। এতে আমাদের খুব উপকার হয়েছে। কিভাবে চলছে এই প্ল্যান্ট তা দেখতে কাকদ্বীপের গ্রামে আসেন 10টি রাজ্যের 60 জন প্রতিনিধি। জম্মু কাশ্মীর, কেরল, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় সহ 10 রাজ্যের প্রতিনিধিরা 4 দিনের ট্রেনিং নেন। প্রত্যেকেই চান নিজেদের এলাকায় এরকম প্ল্যান্ট চালু করতে। जिसमें यहाँ लोग प्रैक्टिकल सीखेंगे और यहाँ से जाकर के वो अपने ग्राम पंचायत में जाकर के काम करेंगे, ताकि हमारा पूरे भारत के सभी गांव काकद्वीप के जैसे बने, यहाँ के गांव के जैसा बने, मॉडल बने। मैं गवर्नमेंट ऑफ पश्चिम बंगाल, गवर्नमेंट ऑफ इंडिया और जिला प्रशासन और पंचायत के सभी प्रतिनिधियों को बहुत बहुत धन्यवाद देना चाहता हूँ कि इतने अच्छे प्रोजेक्ट ये रन कर रहे हैं, जहाँ से पूरे आज 10 स्टेट के लोग यहाँ से लर्निंग के साथ जा रहे हैं। यही लर्निंग वो अपने राज्य में जाकर के काम करने की कोशिश करेंगे। আমাদের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতকেই প্রজেক্ট করেছেন। এই এসএনডব্লিউ প্রজেক্ট কিভাবে আমরা বানিয়েছি, কিভাবে আমরা কাজ করছি। টোটাল 10টা রাজ্য থেকে 60 জন এসছেন। কিভাবে ওয়েস্ট কালেকশন করি, কিভাবে আমরা সার তৈরি করি, টোটাল বিষয়টার উপরে ওদের ট্রেনিং ছিল। আমাদের কাজকর্ম দেখে খুব খুশি হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্য থেকে ইতিমধ্যে প্রতিনিধিরা এসেছেন, তারা ঘুরে দেখছেন এবং আগামী দিনে এটি দেশের সমস্ত গ্রাম পঞ্চায়েতের এই রকম মডেল পঞ্চায়েত যেভাবে তৈরি করা যায় সেই উদ্যোগ গ্রহণ করতে চলেছে কেন্দ্র সরকার। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।